অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। এত লম্বা একটা পথ আমরা আসলাম আসলে আপনারা সাথে আছেন বলেই, পাশে আছেন বলেই। তো আপনাদের এই সাপোর্টটুকু না থাকলে আমরা হয়তো এত দূর আসতে পারতাম না এবং সামনে যে আরও আগাবো সেই চিন্তাটাও করতে পারতাম না। তো আমি আপনাদেরই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনারা আছেন বলেই এতটুকু আশা হয়েছে। আশা করি আপনারা সব সময় আমাদের সাথে এভাবেই থাকবেন এবং ভবিষ্যতে আরও বেশি এগিয়ে যেতে পারি মতো আপনারা সাপোর্ট দিয়ে যাবেন। তো আমি চলে যাব আজকের ঘটনাতে। শুনছেন ভূতের গল্প কথা উইথ নিলয় চৌধুরী। যাই হোক, এই ঘটনাটি খুব ইন্টারেস্টিং একটা ঘটনা এবং এর মধ্যে কতটুকু ভয়ের কি আছে জানি না, তবে আপনারা কিন্তু আসলেই অবাক হবেন এই ঘটনাটি শুনে। তো আমি চলে যাচ্ছি মূল ঘটনায়। সে অনেক বছর আগের কথা, হয়তো 20-25 বছর আগের কথা। একজন লোক, তার নাম হচ্ছে শাহেদ। তো শাহেদ মূলত গ্রামেরই একটি ছেলে এবং সে তার মা বাবার একমাত্র ছেলে ছিল। তো খুব সুন্দরভাবে তার ছোট কাল বা কৈশোর এগুলো খুব সুন্দরভাবেই কাটতেছিল এবং সে ছিল খুব মেধাবী একটা ছেলে। তো এভাবে সে একসময় লেখাপড়া করতে করতে স্কুল পার করে কলেজ শেষ করে সে ইউনিভার্সিটিতে যাবে আর কি, এরকম একটা সময় সে অ্যাপ্লাই করে দেশের বাইরে লেখাপড়া করার জন্য। এবং সে যেহেতু খুব মেধাবী ছিল, ইউকের একটা ইউনিভার্সিটিতে তার লেখাপড়া করার সুযোগ হয়ে যায়, তার মানে সে একটা স্কলারশিপ সে পেয়ে যায়। তো এত ভালো একটা জিনিস পাওয়ার পর সুতরাং সে স্বাভাবিক সে চলে যায় সেখানে লেখাপড়া করার জন্য এবং সে সেখানে জীবনযাপন করতে থাকে তার স্টাডি। এবং একটা সময় স্টাডি শেষ করে সে জব পেয়ে যায়, লাইফটা ওইখানেই মোটামুটি সেটেল আর কি। তো এরই মধ্যে একটা দুঃখের বিষয় হয়, সেটা হচ্ছে তার বাবা দেশের মধ্যে মারা যায়। তো তার মা, তিনি চিন্তা করেন তিনি ছেলেকে এই কথাটি জানাবেন না, কারণ ছেলে ওইখানে আছেন একা এবং এত দূরে হয়তো এখন সঙ্গে সঙ্গে বললে ছেলে আসতেও পারবে না। এবং সেই সাথে তিনি হয়তো শাহেদ হয়তো খুব বেশি ভেঙে পড়বেন বা খুব বেশি টেনশন করবেন। এই সমস্ত কথা চিন্তা করে শাহেদের মা চিন্তা করে তিনি ব্যাপারটা ছেলে দেশে আসা পর্যন্ত গোপন রাখবেন। তো তিনি ঠিক সেভাবেই বিষয়টা গোপন রাখেন এবং শাহেদ আর জানে না তার বাবা দুনিয়াতে বেঁচে নেই, তিনি মারা গিয়েছেন। যাই হোক, এভাবে চলে যায় একটা পুরো বছর। এবং একটা বছর চলে যাওয়ার পর শাহেদের চিন্তা হয় তিনি দেশে যাবেন ঘুরতে, কারণ তিনি অলরেডি ইউকেতে মোটামুটি সেটেল এবং সব কিছু ওনার গুছিয়ে নিয়েছেন আর কি। তো তিনি সেই চিন্তা করে দেশের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন এবং এক সময় তিনি দেশে পা রাখেন। তো ওনার জন্মস্থান ছিল গ্রামে, আগেই বলেছিলাম গ্রামের ছেলে যেহেতু, তিনি সোজা এয়ারপোর্ট থেকে তার গ্রামের উদ্দেশ্যে রওনা দেন এবং গ্রামে এসে পৌঁছান। তো তার যে বাড়ি, সে বাড়িতে যেতে হলে যে রাস্তাটা, সেই রাস্তাটার মধ্যে ছিল কিছু খেজুর গাছ এবং ওই খেজুর গাছগুলো ছিল আসলে শাহেদেরই নিজস্ব খেজুর গাছ। তো তিনি যখন খেজুর গাছগুলোর কাছাকাছি চলে আসেন, এমন সময় তিনি দেখেন তার বাবা সেই খেজুর গাছগুলা থেকে রস কালেক্ট করতেছে, যেভাবে তিনি ছোটকাল থেকে দেখে এসেছেন। কারণ তার বাবা, তিনি নিজেদের যে খেজুর গাছগুলা ছিল সেগুলা থেকে তিনি সবসময় শীতকালে রস কালেক্ট করতেন। ঠিক দেখেন তার বাবা সেভাবেই সেখানে রস কালেক্ট করতেছে। তো শাহেদ খুব বাবাকে দেখে খুব আবেগ আপ্লুত হয়ে পড়ে এবং খুব খুশি হয় আর কি। সে দ্রুত বাবার কাছে চলে আসে এবং বাবাকে পায়ে ধরে সালাম করে এবং বাবাকে জিজ্ঞেস করে তিনি কেমন আছেন, তার শরীর কেমন, সব কিছু। এবং সেই সাথে এটাও বলেন চলেন আব্বা বাসায় যাই। তো তার বাবা বলে যে তুই বাসায় যা, আমি খেজুরের রসগুলা কালেক্ট করি, তারপর আমি আসতেছি। তো এই বলে শাহেদকে সেখান থেকে বাড়িতে পাঠিয়ে দেয় এবং শাহেদ বলে আচ্ছা ঠিক আছে আব্বা, তাইলে আপনি তাড়াতাড়ি চলে আসবেন, এই বলে সেখান থেকে হাঁটা দেয় আর কি। তো হাঁটতে হাঁটতে এক সময় সে বাসায় চলে আসে এবং বাসায় এসে তো তার মা তাকে দেখে খুব খুশি। মায়ের সাথে সে কুশল বিনিময় করে, তাদের মধ্যে অনেক কথাবার্তা হয়। তো এইভাবে ওই যে শাহেদ কিন্তু বাসায় আসতেছিল বিকালের দিকে। তো বিকাল গড়িয়ে যখন সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা নামবে এরকম একটা অবস্থা, সে দেখে তখনও তার বাবা বাসায় ব্যাক করেনি। তখন সে তার মাকে বলে মা, বাবা এখনো কেন বাসায় আসেনি? তো তার মা অনেকটা ওই কথাটা বলার পর একটু গম্ভীর হয়ে যায় এবং তার মধ্যে খুব একটা
দুশ্চিন্তা বা একটা খুব কষ্টের ছায়া তার চেহারার মধ্যে বেসে ওঠে। তো শাহেদ তখনও কিছু বুঝতে পারেনি। সে বলে, কি হয়েছে মা, তুমি আমাকে বলো। তো শাহেদের মা বলে, বাবা, তোর বাবা এখন আসবে না, সে তো অন্য একটা কাজে অন্য আরেকটা গ্রামে গিয়েছে, আসতে হয়তো 2-1 দিন লাগবে। তো এই কথাটা বলার পর শাহেদের খুব অবাক লাগে। সে বলে, বাবা তো আমাকে বলেছিল, মানে মনে মনে বলে আর কি, যে বাসায় আসতেছে খেজুরের রস কালেক্ট করে, তাইলে আবার বাবা কখন চলে গেল। যাই হোক, সে বুঝতে পারে না বিষয়গুলা। সে মাকে বলে, আচ্ছা ঠিক আছে, এটা বলেই সে সেদিনের মতো রেস্ট নিতে থাকে। এবং এভাবে আস্তে আস্তে আসলে 2-3টা দিন চলে যায়। তো এরই মধ্যে শাহেদের মনের মধ্যে কেমন যেন একটা খটকা লাগে। সে খেয়াল করে বাসার মধ্যে তার বাবার যে বাবার যে একটা উপস্থিতি, বা বাবা যদি বাসার মধ্যে থাকতো, এই বাসাটার মধ্যে যে ওনার যে রুম এবং সবকিছু যেভাবে থাকার কথা ঠিক সেভাবে মনে হচ্ছে না। তো শাহেদ তারপরেও দুটানার মধ্যে পড়ে যায়। সে মাকে ওইভাবে ডাইরেক্টলি কোনো কিছু বলতে পারে না, কারণ তার মা বলে বাবা তো অলরেডি অন্য কাজে গিয়েছে গ্রামের মধ্যে, অন্য গ্রামে। সেহেতু সেটা মনে করেই সে চুপ করে থাকে এবং বিষয়টা আসলে দেখার চেষ্টা করে কোন দিকে যাচ্ছে। তো এইভাবে প্রায় যখন 4-5 দিন চলে যায়, শাহেদ আর কোনোভাবেই নিজের আবেগটা বা নিজের যে কিউরিসিটি সেটা ধরে রাখতে পারে না। তো সে করে কি, চিন্তা করে সে তার মাকে জিজ্ঞেস করবে কালকে সকালেই আসলে বাবা কোথায়। তো সেদিন রাতে শাহেদ যখন ঘুমায়, সে মাঝরাতে শুনতে পারে তার বাবার কণ্ঠে তাকে নাম ধরে বাসার বাইরে থেকে ডাকতেছে কেউ। তো এইবার যখন বাবার কণ্ঠে সে ডাক শুনে, সে খুব অবাক হয় এবং খুব খুশি হয়। সে মনে করে হয়তো বাবা অন্য গ্রাম থেকে ফিরে এসেছে রাতের বেলা। তো সে করে কি, দ্রুত বাসার যে দরজাটা ছিল সেই দরজাটা খুলে বের হয় এবং বের হয়ে দেখে উঠানের মধ্যে তার বাবা দাঁড়িয়ে আছে। তো উঠানের মধ্যে যখন তার বাবাকে সে দেখে, সে তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা তুমি কই ছিলা এতদিন, কোথায় গিয়েছিলা? তো তার বাবা তেমন কিছু ওই সমস্ত বিষয়ে কথা বলে না। সে বলে, তাকে কিছু উপদেশ দিতে থাকে। বলে, বাবা তুমি নিজের দেখাশোনা করবা, মন খারাপ করবা না, এরকম কিছু কথাবার্তা বলতে থাকে। এবং তার বাবার যে উপদেশগুলো, সেগুলো তার কাছে আসলে খুব স্বাভাবিক মনে হচ্ছিল না। সে কোনো কিছু কুল কিনারা পাচ্ছিল না বা কোনো কিছুর মিলাতে পারতেছিল না যে তার বাবা তাকে এই ধরনের কথাগুলো কেন বলতেছে। যাই হোক, সে বলে, আচ্ছা ঠিক আছে বাবা, তুমি তো অনেক দূর থেকে আসলা, এখন যাই ঘুমিয়ে পড়ো, কালকে সকালে কথা হবে। তো এই বলে তারা দুইজনেই বাসার মধ্যে ঢুকে এবং শাহেদের রুমে ঘুমিয়ে পড়ে। এবং তার বাবা শাহেদ মনে করে তার বাবা হয়তো তার বাবার মতো ঘুমিয়ে পড়েছে। এভাবে সকাল যখন হয়, সে ঘুম থেকে উঠে দেখে বাসার মধ্যে তার মা আছে কিন্তু তার বাবা কিন্তু নেই। তো এইবার সে সরাসরি তার মাকে জিজ্ঞেস করে বসে যে, মা আসলে বাবা কোথায়, তোমার সাথে কি বাবার কোনো সমস্যা হয়েছে কিনা, বা বাবা কি কোনো কারণে রাগ করলো কিনা, এই ধরনের কিছু কোয়েশ্চেন করে। তো তখন তার মা অলমোস্ট কান্না করতেছিল, তার চোখ জুড়ে পানি পড়তেছিল। তো সে বলে, আসলে বাবা, তোর বাবা তো আরো 1 বছর আগে মারা গিয়েছে। তো এই কথাটা শোনার জন্য আসলে শাহেদ কোনোভাবেই প্রস্তুত ছিল না এবং সে বিশ্বাস করতে পারে না এই ধরনের কথা। সে তার মাকে বলে, মা তুমি এগুলা কি বলতেছো, গতকালকে রাতেও তো আমি বাবার সাথে কথা বললাম এবং যেদিন আমি বাসায় আসতেছিলাম সেদিনও তো আমি খেজুর গাছতলায় আব্বুর সাথে কথা বলছিলাম। এই কথা শোনার পর শাহেদের মা খুব অবাক হয় এবং তিনি খুব আতঙ্কিত হয়ে যান। তো তিনি বলেন যে, তুই কোথায় তোর বাবার সাথে কথা বলছিলি বা কোথায় তোর সাথে দেখা হয়েছে? তো শাহেদ সবকিছু খুলে বলে, সেদিন বাসায় আসার সময় খেজুরের রস কালেক্ট করতেছিল, তখন বাবার সাথে দেখা হয় এবং গতকাল রাতে বাবা এসেছিল, তাকে ডেকে উঠানে নিয়ে যায় এবং তখনও বাবার সাথে কথা হয়। তো এই কথাগুলো শোনার পর শাহেদের মা বলে যে, এটা আসলে তোর বাবা ছিল না, তবে তোর বাবা যখন বেঁচে ছিল তখন তোর বাবার একটা ফ্রেন্ড ছিল, সেই ফ্রেন্ডটা ছিল একটা জিন, খুব ভালো একটা জিন। এবং শাহেদের বাবাও ছিল আসলে খুব ফরহেজগার একজন মানুষ, যার কারণে সেই জিনের সাথে শাহেদের বাবার খুব ভালো একটা ফ্রেন্ডশিপ ছিল। তো ওই যে শাহেদের বাবাকে দেখেছিল, সেটা আসলে তার বাবার সে জিন ফ্রেন্ডটা এসেছিল। মূলত শাহেদ যদি সরাসরি বাসার মধ্যে এসে এভাবে জানতে পারে তার বাবা মারা গিয়েছে বা বাবা বাসার মধ্যে নাই, তাহলে হয়তো তার মনের অবস্থা খুব খারাপ হবে এবং হয়তো বিষয়টা সে তৎক্ষণাৎ নাও নিতে পারে,
না নেয়ার মতো একটা অবস্থার সৃষ্টি হতে পারে, কোনো একটা বিপদ হতে পারে, সেজন্য শাহেদকে বিষয়টা স্বাভাবিকভাবে নেয়ার মতো অবস্থা ক্রিয়েট করার জন্য সেদিন হয়তো জিন বন্ধুটা, তার বাবার জিন বন্ধুটা এসে শাহেদকে এভাবে দেখা দিয়েছিল। তো এটাও বলার পর শাহেদের মা বলে, ওইরকম যদি তুই সেই তোর বাবার বন্ধু জিনটাকে আবার দেখতে পাস, তাহলে তার সাথে আর কোনো কথা বলবি না এবং কোনো ধরনের কথা বলতে যাবি না। তো শাহেদ তো আসলে খুব বেশি সেই মুহূর্তে অবাক হওয়ার চেয়েও খুব বেশি আবেগে ভেঙে পড়েন এবং সে খুব মন খারাপ করেন, কান্নাকাটি করতে থাকেন। তার বাবার কথা খুব মনে পড়তে থাকে, সেই যে ছোটবেলা থেকে বাবা তাকে লালন পালন করে মানুষ করেছে, সেই বাবাকে সে ছেড়ে বিদেশে চলে গিয়েছিল এবং বিদেশ থেকে আসার পর তার বাবার বেঁচে নেই, মানে সেই বাবাকে সে আর দেখতে পারল না আর কি। তো ওভারঅল সব কিছু মিলিয়ে শাহেদ খুব বেশি ইমোশনাল হয়ে পড়ে। তো শাহেদ তারপরও নিজেকে তাতস্থ করার চেষ্টা করে এবং সেদিনের মতো সে ঘুমাতে চলে যায় আর কি। তো সেদিনের মতো আর কোনো কিছু হয়নি। এর পরদিন যখন রাতের বেলা সে ঘুমাচ্ছিল, এমন সময় সে আবারও তার বাবার কণ্ঠে সেই ডাকটা শুনতে পায়, তাকে বাড়ির উঠান থেকে কেউ জানি ডাকতেছে। এইবার আসলে শাহেদ সাহস করে আর বের হতে পারেনি। সে করে কি, নিজে বের হওয়ার আগে সে তার মায়ের রুমে চলে যায়। তো মায়ের রুমে গিয়ে সে তার মাকে বলে যে মা এরকম এরকম আমাকে আবার ডাকতেছে এবং আমি ওই ডাকটা আবার শুনতে পারতেছি। এটা বলার পর তার মা বলে, আচ্ছা ঠিক আছে, তুই ভুলেও বের হবি না, তুই রুমের মধ্যে শুয়ে থাক, কালকে সকালে আমি দেখতেছি। তো সকালবেলা তার মা তাকে একটা হুজুরের কাছে নিয়ে যায়, এলাকার হুজুরের কাছে। তো হুজুরের কাছে নিয়ে যাওয়ার পর হুজুর সবকিছু দেখার পর বলে, আসলে ওই জিনটা তো তার বাবার বন্ধু ছিল এবং সে মূলত চাচ্ছে শাহেদকে দেখে শুনে রাখতে এবং শাহেদকে কিছু উপদেশ দিতে, ভালো উপদেশ। সে হয়তো তোমাদের কোনো ক্ষতি করবে না বা শাহেদের কোনো ক্ষতি করবে না, কিন্তু সে আসলে দেখা করতে চাচ্ছে। তো শাহেদের মা বলে, আসলে আমি চাচ্ছি না আমার ছেলের সামনে এইভাবে তার বাবার রূপ ধরে এসে তার বাবার বন্ধু জিনটা এভাবে আসুক বা তার সাথে দেখা করুক। তো এটা বলার পর সেই হুজুর তিনি বলেন, আচ্ছা ঠিক আছে, আমি আসন বসাবো এবং ওই জিনের সাথে কথা বলার চেষ্টা করব এবং তাকে বুঝিয়ে বলবো সে যাতে আর শাহেদের সামনে না আসে। তো ওই হুজুর সে আসলে নিজের মতো করে চেষ্টা করে, তারও জিন ছিল এবং সেই জিনদের মাধ্যমে ওই জিনের সাথে কন্ট্যাক্ট করেন এবং তাকে জানিয়ে দেন সে যেন শাহেদের সাথে এভাবে দেখা না করে, কারণ শাহেদের মা এই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন। তো পরবর্তীতে ওই জিনটা, মানে শাহেদের বাবার বন্ধু জিনটা, তাকে আর কোনোদিন দেখা দেয়নি বা তাকে কোনোদিন ডাকেনি। তো এভাবে আসলে বিষয়টা ছিল আর কি, এবং এটাই ছিল মূল ঘটনা। আপনাদের কেমন লাগলো আমি জানি না, আসলে কতটুকু ভয় পেয়েছেন বা কতটুকু আতঙ্কিত হয়েছেন সেটা আমি জানি না, কিন্তু এই ঘটনাটি আমি পিক করলাম বা চুজ করলাম, এটা আসলে খুব ইন্টারেস্টিং এবং খুব আলাদা ধরনের একটা ঘটনা। তো রায়ান আমাকে এই কাহিনীটি লিখেছেন আমাদের ফেসবুক পেজে, অসংখ্য ধন্যবাদ রায়ানকে এত সুন্দর কাহিনীটি আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং সেই সাথে আপনাদের কাছে আমি জানতে চাই আপনাদের আজকের কাহিনীটি কেমন লাগলো। এটাতে হয়তো ভয় ভীতি জিন প্রেতের কত কিছু আছে আমি জানি না, কিন্তু দেখেন একটা মানুষ মারা গেল, সেই মানুষের একটা জিন বন্ধু আপনাকে এসে সেই মানুষটার রূপ ধরে আপনার সাথে দেখা করতেছে, কথা বলতেছে। এটা কিন্তু আসলেই ভাবতেই খুব গায়ে কাটা দেয়, বা আপনি যখন বুঝতে পারবেন না যে আপনি একটা মানুষের সাথে দেখা করেছেন বা আপনি একটা মানুষকে পায়ে ধরে সালাম করেছেন, কথা বলেছেন, সেই মানুষটা কিন্তু আসলে মানুষ না, সেই মানুষটা একটা জিন। তো বিষয়টা কতটা ভয়ঙ্কর হতে পারে বা কতটা অদ্ভুতরে হতে পারে সেটা যার সাথে ঘটে একমাত্র সেই বুঝতে পারে। তা আমি আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম, এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো এবং পরবর্তীতে আপনারা জানাবেন আপনারা কোন ধরনের কাহিনী শুনতে চান, সেভাবেই আমি চুজ করার চেষ্টা করব। সেই সাথে আরও একটি কথা, আমি চিন্তা করতেছি আপনাদের জন্য একটা তান্ত্রিকের গল্প নিয়ে একটা পর্ব নিয়ে আসবো। আমার সাথে একজন মানুষের পরিচয় হয়েছে, মানে তিনি আসলে একজন তান্ত্রিক এবং তিনি দীর্ঘ সময় ওনার লাইফের তন্ত্রবিদ্যা বা তান্ত্রিক যে জিনিসপত্রগুলো ওইগুলোর সাথে ইনভলভ ছিলেন এবং ওনার লাইফে অনেক অনেক কাহিনী বা অনেক অনেক অভিজ্ঞতা। তো তিনি আসলে আমার সাথে শেয়ার করতে আগ্রহী এবং
আমিও চেষ্টা করতেছি ওনার থেকে কাহিনী কালেক্ট করার, আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আপনারা যদি চান, তান্ত্রিকের গল্প শুনতে চান, তাহলে আমি করব কি, ওনার যে জীবনের অভিজ্ঞতাগুলো সেগুলা পর্ব আকারে একটা একটা পর্ব করে একটা একটা কাহিনী মানে সাজিয়ে এভাবে আপনাদের সাথে তুলে ধরব। তা আপনারা যদি তান্ত্রিকের গল্প শুনতে চান বা তন্ত্রবিদ্যা বা ডাকিনী বিদ্যা এই সমস্ত জিনিসপত্র নিয়ে যদি কাহিনী শুনতে চান, তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সারা যদি পেয়ে থাকি এই বিষয়ে, তাইলে আমি তান্ত্রিকের যে সিরিজটা সেটা আপনাদের কাছে নিয়ে আসব, এবং আমি আপনাদের জানাবো সেই তান্ত্রিকের নাম কি, তিনি কোথায় থাকেন, সব কিছু আমি ডিটেলসে বলবো, হয়তো রূপক করতে বলবো, কিন্তু সেই তান্ত্রিক কিন্তু আমার পরিচিত, মানে এই মুহূর্তে পরিচিত, এবং তার যে অভিজ্ঞতাগুলো সেগুলো কিন্তু সবগুলা বাস্তব কাহিনী। সো এগুলা কোনো কাল্পনিক কোনো গল্প আমি আপনাদের বলতে যাব না, বা কোনো বানিয়ে গল্প বলতে যাব না। আমি কিন্তু ওনার মুখ থেকে যেভাবেই শুনবো ঠিক সেভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তা আপনারা জানাবেন আপনাদের কমেন্টস করে আপনাদের মতামতটি, সেভাবেই আমি চেষ্টা করব ভবিষ্যতে যদি সম্ভব হয়। তো আজকের মতো চলে যাচ্ছি, আগামী এপিসোডে এবং আগামী সপ্তাহে আবারও কিছু কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসবো। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, বিশেষ করে এই পরিস্থিতিতে নিজেকে সেফ রাখার চেষ্টা করবেন। তো গেলাম, আল্লাহ হাফিজ।